পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ ও কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র চলে এসেছে। তো বন্ধুরা, এই প্রকল্পের ফর্ম ফিল আপ করা আপনাদের শেখাবো। তো বন্ধুরা, এই প্রকল্পের ফর্ম ফিল আপ শেখানোর আগে আমি আপনাদের এই প্রকল্পের বিষয়ে জানাতে চাই। তো প্রথমেই জানাতে চাই আমি এই প্রকল্পের ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন, এই প্রকল্পের ফর্মটা আপনারা কোথায় জমা দেবেন, এই প্রকল্পের ফর্মের সাথে আপনারা কী কী নথি জমা দেবেন এবং কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে। তো সব কিছু এই ভিডিওটির মধ্যে জানাবো। তো আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো বন্ধুরা, সবার প্রথমে দেখা যাচ্ছে এখানে আবেদনপত্র নাম্বার। তো এইখানে কিছু আপনাদের দেওয়ার প্রয়োজন নেই, এখানে যেখানে জমা দেবেন তারাই এখানে পূরণ করে দেবে। তো আপনি যেটা করবেন, প্রথমেই রয়েছে কৃষকের নাম। তো এখানে আপনার নামটি বাংলায় লিখবেন। আপনার নাম যাই হোক, যে আবেদন করছে তার নামটি এখানে বাংলায় লিখতে হবে। তারপরে এখানে যে আবেদন করছে তার পিতার নাম বা স্বামীর নাম এখানে লিখতে হবে। তারপরে লিখতে হবে তার জন্ম তারিখ। এইখানে তার জন্ম তারিখের প্রথমে লিখবে তার জন্ম তারিখ লিখবেন, তারপরে লিখবেন তার জন্ম মাস, তারপরে লিখবেন তার জন্ম সাল। তো প্রিয় বন্ধু, তারপরে লিখতে হবে এখানে লিঙ্গ। আপনি যদি পুরুষ হন, যে আবেদনকারী যদি পুরুষ হয় তাহলে এখানে পুরুষে টিক মারতে হবে। আপনি আবেদনকারী যদি মহিলা হন তাহলে মহিলাতে টিক মারতে হবে। যদি অন্য কিছু বা অন্যান্য কিছু হয় তাহলে অন্যান্য কিছুতে টিক মারলেই চলবে। তো বন্ধুরা, তারপরে 5 নম্বরে আছে কৃষকের ধরন। তার মানে হলো এটা কি মালিক বা নথিভুক্ত ভাগচাষী, যেটা হবে সেটাতে আপনি টিক মারবেন। তো তারপরে রয়েছে বন্ধু মোবাইল নাম্বার। এইখানে বন্ধু এমন একটি মোবাইল নাম্বার আপনি দেবেন যে নাম্বারটি আপনি সবসময় ব্যবহার করেন, যে নাম্বারটাতে আপনারা ব্যাংকে দেওয়া রয়েছে, যে নাম্বারটা আপনার গ্যাস বইয়ে দেওয়া রয়েছে সেই নাম্বারটি এখানে দেবেন, যে নাম্বারে সবসময় রিচার্জ থাকে, কারণ এই নাম্বারেতেই আপনাদের সমস্ত কিছু তথ্য পাঠিয়ে দেবে। তারপরে 7 নম্বরে আছে কেসিসি আছে কি না। যদি থাকে তাহলে হ্যাঁতে টিক মারবেন, যদি না থাকে তাহলে নাতে টিক মারবেন। অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্ট নংটি লিখুন। অ্যাকাউন্ট যদি আপনার থাকে কেসিসি তাহলে এখানে নাম্বারটি লিখবেন, যদি না থাকে লেখার কোনো প্রয়োজন নেই। যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার জানানোর আবশ্যক থাকে তাহলে আপনি গুগলে যে সার্চ করবেন কৃষকবন্ধু.com, তারপরে এইখানে স্ট্যাটাস চেক করে এখানে যে কেবি আইডি বলে লাগবে সেটাই হলো আপনার কেসিসি আইডি। তো বন্ধুরা, তারপর কৃষি জমির তথ্য আবেদনকারীর নিজের সই করা সাম্প্রতিক পর্চার ফটোকপি এবং সংযোগপত্র বাধ্যতামূলক। তো প্রথমে এখানে লিখতে হবে ক্রমিক নং, তারপরে ব্লকের নাম লিখবেন যেখানে আপনার জমি রয়েছে ভাগচাষি, তার সেই জমির মৌজার নাম্বার লিখবেন, তারপরে এখানে জেলার নাম লিখবেন, তারপরে এখানে খতিয়ান নাম্বার লিখবেন। তো বন্ধু, তারপরে এখানে প্লট নাম্বার। এখানে শুধু নথিভুক্ত ভাগচাষিদের জন্য প্রয়োজন। আপনার যদি নথিভুক্ত ভাগচাষি হন তাহলে এখানে লিখতে হবে, অন্যথায় নয়। তারপরে লিখতে হবে বন্ধু চাষযোগ্য জমির পরিমাণ একর। তো আপনার কতটুকু জমি সেটা এখানে লিখতে হবে। এই ক্ষেত্রে অনেকের অনেক জায়গায় জমি থাকে, সেক্ষেত্রে এইখানে আবার যে জমি যেখানে রয়েছে, এখানে ধরো একটা জমি রয়েছে আপনার অন্য পাড়ায়, এখানে ধরো আরেক পাড়ায় অন্য জমি রয়েছে, সেক্ষেত্রে এখানে নিচে সেই জমির কোন ব্লক রয়েছে সেই জমি এখানে লিখতে হবে, সেই জমির মৌজার লিখতে হবে, সেই জেলার নাম লিখতে হবে, এখানে খতিয়ান নাম্বার লিখতে হবে। এক এক সময় দেখা যায় একটি জমির অনেকগুলি দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার থাকে, তো সেক্ষেত্রে এখানে ছোট ছোট করে কমা কমা দিয়ে দিয়ে লিখতে হবে। তো তারপরে এখানে প্লট নাম্বার লিখতে হবে। তো তারপরে এখানে চাষযোগ্য জমির পরিমাণ লিখতে হবে। এইভাবে করে না আপনার যদি অনেক জমি থাকে সেক্ষেত্রে এখানে পরপর পরপর করে লিখতে পারেন। তো বন্ধুরা, তারপরে এখানে রয়েছে যা হবে এইখানে জমির পরিমাণ যতটা হবে, তারপরে এইখানে মোট চাষের জমির পরিমাণ এইখানে এরকম টান দিয়ে এইখানে লিখে দেবেন। যতটা আপনার জমি এখানে পুরোটা জমি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে ব্যাংকের তথ্য 9 নম্বরে রয়েছে। তো ব্যাংকের তথ্যের প্রথমেই রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। প্রিয় বন্ধু, এইখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। সবার প্রথমে একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই যে ব্যাংকের নাম্বারে ভুল করলে কিন্তু বন্ধু আপনি টাকা পাবেন না। বারবার করে আবারও বলছি, যাই করুন না কেন ব্যাংকের নাম্বার সঠিক দেবেন, ব্যাংক তথ্য সঠিক দেবেন, কারণ ব্যাংক তথ্য ঠিক থাকলে পরেই আপনি টাকাটা আপনার নিজের ব্যাংকে পাবেন, অন্যথায় আপনি পাবেন না। তো এইখানে আপনার ব্যাংকের নাম দেবেন, এইখানে আপনার ব্যাংকের নাম্বারটি দেবেন। তারপরে এইখানে ব্যাংকের আইএফএসসি কোডটা দেবেন, সেটা আপনার ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠাতেই পেয়ে যাবেন। এইখানে আইএফএসসি কোডটি বসিয়ে দেবেন। তারপরে দেবেন আপনার ব্যাংকের নাম। সে ব্যাংকটি আপনার যে কোনো ব্যাংক হতে পারে, সেটা এসবিআই হতে পারে, সেটা বন্ধন হতে পারে, সেটা কর্পোরেশন হতে পারে, বা সেটা অ্যাক্সিস ব্যাংক হতে পারে, বা কোনো গ্রামীণ ব্যাংক হতে পারে। তো যে ব্যাংকে আপনার বই সে ব্যাংকের নামটি আপনি এখানে লিখে দেবেন। তারপরে লিখবেন ওই ব্যাংকের ব্রাঞ্চের নাম।
এইখানে। তারপরে লিখবেন বন্ধু অ্যাকাউন্টের ধরন। আপনার যদি অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে এখানে সেভিংসে টিক মারবেন, আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে কারেন্টে টিক মেরে দেবেন। তারপরে যদি আপনার কেসিসি অ্যাকাউন্ট হয় তাহলে কেসিসিতে টিক মেরে দেবেন। তারপরে বন্ধু এখানে লিখেছে আমার প্রদেয় উপরোক্ত তথ্য সমূহত সত্য এবং সংযুক্ত নথি সম্পূর্ণ সঠিক এবং কোনো অবস্থায় ইহা অসত্য ভুল প্রমাণিত হইলে আমরা আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে এবং গৃহীত অনুদান ফেরত দিতে বাধ্য থাকি। তো বন্ধু এইখানে বলছে যে আবেদন আপনি জমা দিয়েছেন সেই আবেদন সবই সত্য। যদি ভুল প্রমাণিত তারা করতে পারে তাহলে আপনাকে যে টাকা পাঠাবে তারা সে টাকা আপনাকে ফেরত দিতে আপনি বাধ্য হবেন। নিশ্চয়ই আপনি সঠিক প্রমাণই দিয়েছেন, আপনিও চাষি জমি। এটা মানে ফর্মালিটি যাকে বলে, এটা আপনাকে এটা জাস্ট পূরণ করতে হবে, তাছাড়া কিছু নয়। এটা সব মেনে চলতে হবে আর কি, তাই বলে 2 নম্বরই করলে চলবে না বন্ধু। তো যাই হোক, এইখানে এটা পূরণ করে দিয়ে এখানে বসাবেন তারিখ, যে ডেটে আপনি জমা করবেন সেই ডেটের এখানে তারিখটি বসাবেন। এইখানে আবেদনকারীর একটা স্বাক্ষর, আবেদনকারী যদি স্বাক্ষর না করতে পারে সেক্ষেত্রে এখানে একটি টিপ সই দিতে হবে। তারপরে এখানে আছে বন্ধু কেবলমাত্র অফিসারের ব্যবহারের জন্য, এখানে অফিসার ব্যবহার করে দেবে, অফিসাররা লিখে দেবে না। আর এখানে কী আর লিখবে, আবেদনকারীর নাম লিখবে, ব্যাংকের পাসবই অনুযায়ী নাম লিখতে হবে ইংরাজিতে বড় হাতের। তারপরে বাসস্থানের ঠিকানা এখানে লিখে দেবে তারা, তারপরে ব্লকের নাম তারা লিখে দেবে, গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবে, গ্রামের নাম লিখে দেবে, থানার নাম লিখে দেবে, পোস্ট অফিসের নাম লিখে দেবে। তারপরে এখানে পিনকোডটি লিখে দেবে। বন্ধুরা আমাদের এখানকার পিনকোড কিন্তু 741402। আপনাদের পিনকোডটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, ও ভিডিওটি আপনি কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। তারপরে এখানে রয়েছে ভোটার আইডি কার্ড, এখানে ভোটার আইডি কার্ডটি অবশ্যই প্রয়োজন, তো এই ক্ষেত্রে তারা ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবে। তারপরে এখানে রয়েছে অন্য সরকারি সঞ্চয়পত্র পরিচয় যে কোনো একটি, আধার কার্ড দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজের প্যান কার্ড, যে কোনো একটি বন্ধু, এখানে যে কোনো একটি দিলেই হবে জেরক্স কপি। তারপরে পরিচয়পত্রের আইডি নাম্বার, তো এখানে বন্ধু আধার কার্ডের নাম্বার দিলেও হবে, ভোটার কার্ডের নাম্বার দিলেও হবে, বা প্যান কার্ডের নাম্বার দিলেও হবে। এখানে আপনাদের পুরো মেন কথা হলো যে আপনাদের এইখানে ফিল আপ করার প্রয়োজন নেই, এটা যেই সরকারি অফিসার আছে সে পূরণ করে দেবে। তো তারপরে এইখানে রয়েছে বন্ধু পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নিশ্চিতায় প্রকল্পের আবেদনপত্র প্রাপ্তির শিকার। তো আবেদনপত্র নাম্বার এইখানে আপনার কিছু লেখার দরকার নেই, এখানে যারা জমা নেবে বন্ধু সেই লিখে দেবে। এইখানে শুধু আবেদন গ্রহণকারী স্বাক্ষর, যে আবেদন গ্রহণকারী রয়েছে যে ফর্মটি জমা নেবে সে এইখানে একটি সই করে দেবে। তারপরে এখানে চেক সংগ্রহের সময় রসিদটি জমা দিতে হবে নিয়মিত তথ্য সহ। তো বন্ধুরা তথ্যগুলো কি এবার সেই বিষয়ে আলোচনা করব, মানে কি কি নথিপত্র এর সাথে জমা দিতে হবে সেই নথিগুলো আমাদের আলোচনা হবে। তো আবেদনপত্রের সাথে স্বস্বাক্ষরিত টিপস সহ নিম্নলিখিত নথিপত্রের জেরক্স ফটোকপি জমা করা আবশ্যিক। প্রথমেই রয়েছে ভোটার কার্ড, বন্ধু ভোটার কার্ড মাস্ট আপনাকে দিতেই হবে। তারপরে রয়েছে সাম্প্রতিক পর্চা, মানে নতুন করা পর্চা জমির, আপনার যে জমি কৃষক বন্ধুর জন্য দপ্তরে লেখাতে চান সেই জমির নতুন পর্চা দিতে বলছে। তারপরে বলছে বন্ধু ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। তারপরে 4 নম্বরে বলছে কেসিসি থাকলে অবশ্যই পাসবইয়ের প্রথম পাতা, যদি থাকলে। তো বন্ধুরা আপনাদের যদি না থাকে আপনাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, যদি থাকে তাহলেই দেবেন প্রথম পাতার জেরক্স, অন্যথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে বন্ধু রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র পূরণের নির্দেশাবলী। তো বন্ধুরা এখানে প্রথমে রয়েছে বাংলা নামের বানাম পর্চাতে যে বানাম আছে সে নাম অনুযায়ী লিখতে হবে, আপনার জমির পর্চাতে যে নামের বানাম আছে সেই নামেই এখানে লিখতে হবে। তারপরে এখানে রয়েছে মোবাইল নাম্বার, এই সরকারি SMS অন্য তথ্য পাওয়ার জন্য নিজস্ব সক্রিয় চালু মোবাইল নাম্বার দিন। আমি আগেই বলেছি বন্ধু এমন একটি নাম্বার আপনি ব্যবহার করুন যে নাম্বারটি আপনার সব জায়গায় দেওয়া রয়েছে, যেমন গ্যাস অফিস থেকে শুরু করে আপনার বাচ্চার স্কুলের থেকে শুরু করে ব্যাংকের থেকে শুরু করে যে নাম্বারে সবসময় আপনি রিচার্জ করেন বন্ধু, যে নাম্বারটি কখনো বন্ধ থাকে না সেই নাম্বারটি দিন। সেই নাম্বারে ওরা টাকা পাঠালে পরে SMS ঢুকবে, সেই নাম্বারে আপনাদের যাবতীয় তথ্য ওই নাম্বারটা দিয়েই পাঠাবে, তো তেমন একটি নাম্বারটি আপনি দিন। তারপরে বন্ধু রয়েছে 3 নম্বরে পর্চা অনুযায়ী জমির বিবরণ সঠিকভাবে পূরণ করুন। তো
তো আপনার জমির যে পর্চা রয়েছে সেই জমির বিবরণ সহ সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। তো বোঝা গেল বন্ধু এতটুকু। তারপরে এইখানে রয়েছে বন্ধু, প্রথমে রয়েছে নমিনির নাম। কৃষক বন্ধুর জন্য কিন্তু বন্ধু নমিনি হয়, আপনারা জানেন তো। তো প্রথমে রয়েছে নমিনির নাম। এখানে যাকে আপনি নমিনি করবেন, যে আবেদন করবেন সে নিশ্চয়ই নমিনি হয় না, তার একটি নমিনি থাকা দরকার। তার সেক্ষেত্রে তার পিতা, তার মাতা, কিংবা তার বউ, কিংবা তার সন্তান, যে কাউকে করতে পারে নমিনি। জাস্ট তার নাম ও পদবি এখানে লিখতে হবে। তারপরে এখানে লিখবে আবেদনকারীর সাথে সম্পর্ক, মানে যে বন্ধু, যে কৃষক বন্ধুটি আবেদন করছে তার সাথে সেই নমিনির সম্পর্কটি এখানে লিখতে হবে। সে পিসি, পিসা, মা, ভাই, বোন, ছেলে, সন্তান, যা খুশি হতে পারে, এখানে জাস্ট লিখে দিতে হবে। তারপরে লিখবে এখানে নমিনির পিতা বা স্বামীর নাম। এখানে যাকে নমিনি করছেন, আপনার যদি বউকে নমিনি করেন তাহলে আপনার বউয়ের স্বামী তো আপনি, আপনার নাম লিখে দেবেন। পিতার নাম লিখলে পিতার নাম লিখে দেবেন। আপনার ছেলেকে যদি নমিনি করেন সেক্ষেত্রে আপনার নাম লিখে দেবেন, তাও পারবেন। তারপরে লিখবেন নমিনির জন্ম তারিখ। এখানে বন্ধু নমিনির জন্ম তারিখের প্রথমে লিখবেন জন্ম তারিখ, তারপরে লিখবেন জন্ম মাস, তারপরে লিখবেন জন্ম সাল। তো 4 নম্বরে রয়েছে নমিনি অভিভাবকের নাম, যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয়। তো ধরুন বন্ধু এইখানে আপনি আপনার ছেলেকে নমিনি করলেন, সেক্ষেত্রে এখানে আপনার নাম লিখতে হবে, কারণ আপনার ছেলের বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে অভিভাবকের নাম এখানে চাইছে। সেক্ষেত্রে আপনার স্ত্রীকে করলে নিশ্চয়ই অভিভাবকের নাম দরকার নেই, ঠিক আছে। যদি 18 বছরের নিচে যদি কাউকে নমিনি করেন তাহলে এখানে দেবেন, অন্যথায় এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে ফর্ম জমা দেওয়ার তারিখ, এখানে আপনি তারিখ লিখে দেবেন, ফর্মটি যেদিন জমা দেবেন। তারপরে এখানে নেবেন আবেদনকারীর স্বাক্ষর, এইখানে একটি স্বাক্ষর করে দেবেন। অন্যথায় যে স্বাক্ষর করতে পারে না সেক্ষেত্রে এখানে একটি টিপসই দেবেন, দিলে পরেই আপনার ফর্মটি রেডি। তো বন্ধুরা এবার আমি আপনাদের জানাবো যে এই যে ফর্মটি, এই ফর্মটি আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন। তো প্রথমে এই ফর্মটি সংগ্রহ করতে আপনাদের ক্রোমে চলে যেতে হবে, যেয়ে ওখানে লিখতে হবে কৃষক বন্ধু পিডিএফ ফর্ম ডাউনলোড। তো এখানে প্রথম লিঙ্কটি ক্লিক করলে পরেই আপনার এই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। আমি বলি কি অত খাটাখাটনি করার দরকার নেই বন্ধু, আপনাকে এইখান থেকে ক্রোম থেকে ডাউনলোড করে জেরক্সের মেশিনে যেয়ে নিয়ে প্রিন্ট আউট করে কোনো দরকার নেই। এই ফর্মটি আপনার গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন বা বিডিও অফিস থেকে পেয়ে যাবেন, সেখান থেকে ফ্রিতে দেবেন বন্ধু। সেখান থেকে ফ্রিতে নিয়ে ফর্ম ফিল আপ করবেন, করে নিয়ে এটা আপনি জমা দেবেন। গ্রাম পঞ্চায়েতে জমা দিতে পারেন, বিডিওতে জমা দিতে পারেন, বা কোথাও কৃষি দপ্তরেও জমা দিতে পারেন, বা জায়গায় জায়গায় দুয়ারে সরকার হয় সেখানেও জমা দিতে পারেন বন্ধু। আরেকটি কথা আপনাদের বলে দিতে চাই বন্ধু, যে যে ডকুমেন্টগুলো আপনারা দেবেন, এই যে যে ডকুমেন্টগুলো আপনারা দেবেন, মানে ভোটার কার্ড, সাম্প্রতিক পর্চা, ব্যাংকের বইয়ের পাসবুকের জেরক্স, কেসিসি থাকলে পরে এই যে জেরক্সগুলো আপনি দেবেন, সেই জেরক্সের নিচে আপনার একটি স্বাক্ষর করে দেবেন, তাতে করে আপনার ফর্মটি আর রিজেক্ট হবে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। যারা যারা বুঝতে পারেনি তারা তারা কমেন্ট করো, আমাকে জানাও, আমি ভালো করে বোঝানোর জন্য আবার দরকার হলে ভিডিও করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা যারা ভিডিওটি পছন্দ করেছে তারা তারা প্লিজ এই ভিডিওটিতে একটু লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন।